নমস্কার, আমার দীক্ষা অনিক্ষা চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যার গল্প পড়ব তিনি থাকেন ইছাপুরে এবং সেখান থেকে আজ দীর্ঘ 25 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে একটি পত্রিকা সম্পাদনা করেন। পত্রিকাটি তথাকথিত স্থূলকায় লিটল ম্যাগাজিন নয়, চাবুকের মতো ছিপছিপে এবং তাতে যে সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধের সংকলন থাকে তাকে অত্যন্ত সুচারুভাবে যিনি সম্পাদনা করেন তিনি শ্রী জ্যোতিপ্রকাশ সাহা। ব্যক্তিগতভাবে আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং খানিকটা সম্পর্ক অন্যরকম আমার সঙ্গে ওনার আছে। অর্থাৎ লেখক এবং সম্পাদকের যে সম্পর্ক তার বাইরেও অনেকটাই দীর্ঘ আমাদের সম্পর্ক, দীর্ঘ আমাদের পথ চলা। উনি আমার পারিবারিক বন্ধুও বটে এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, সাহিত্যে খুব কম মানুষই এমন পাওয়া যায় যারা কিনা লেখকদেরকে এত শ্রদ্ধা করেন। এত সম্পাদক, এরকম সম্পাদকের সংখ্যা আমি জানি না, কারণ আমি নিজে একটি সমুদ্র পাখি বিহার জগন্নাথ ঘোষের সঙ্গে, শ্রী জগন্নাথ ঘোষের সঙ্গে সম্পাদনা সহযোগিতা করেছি দীর্ঘদিন এবং আমার সঙ্গে তীব্র কুঠারের শ্রী বীরেন শাসমলের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক এবং সেখানেও পত্রিকার সম্পাদনায় আমি তাকে নানানভাবেই একসঙ্গে সাহায্যও করেছি এবং আমি নিজে তো পত্রিকা করতামই আমার দীক্ষা অনিক্ষা। সুতরাং আমি জানি একজন সম্পাদকের কতটা দূরদর্শিতা থাকলে একটি পত্রিকাকে দীর্ঘ 25 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চালানো যায়, তা তিনি পেরেছেন। এবং অসংখ্য ভালো ভালো লেখা সেখানে বেরোয়, কবিতা, গল্প এবং অনেক শক্তিশালী লেখকরাই সেই পত্রিকায় লেখেন। এবং সবচেয়ে বড় কথা, সেই পত্রিকায় অর্থাৎ এই নবাবী পত্রিকার যে পাঠককুল আছে তাঁরা লেখক সম্বন্ধে এতটাই সচেতন, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে খুব ভয়ই লাগতো নবাবীতে লিখতে গেলে। কারণ যে চিঠির বন্যা বয়ে যায় ওখানে, যে বন্যাকে সুন্দরভাবে সামাল দেনও জ্যোতিপ্রকাশ। যাই হোক, উনি গল্পও লেখেন, কবিতাও লেখেন, তবে সেই অর্থে উনি লেখাটাকে অতটা সিরিয়াসলি নেন না, এটা আমাদের একটা দুঃখের কথা। উনি লিখলে, সিরিয়াসলি নিলে আমরা হয়তো আরও অনেক ভালো ভালো গল্প পেতাম। তো ওনার একটি বই আছে মানে আমার কাছে, তোমারও অসীমে বলে একটি গল্পের সংকলন। সেখানে অনেকগুলি ভালো গল্প আছে, তার মধ্যে থেকে আমি আজ একটি বিশেষ গল্প চয়ন করেছি পড়বার জন্য। তার একটাই কারণ, গল্পটি খুব প্রাসঙ্গিক, বিশেষ করে বর্তমান ভারতবর্ষে যেভাবে আমরা সম্রাট নীরোর বাঁশি শুনতে পাচ্ছি এবং সেই বাঁশির সুরে রাম মন্দির রাম মন্দির রাম মন্দিরের জয়গান শুনতে পাচ্ছি। অদূর ভবিষ্যতে জ্যোতিপ্রকাশের এই গল্পের যে মূল চরিত্র, তার যে চিন্তা ভাবনা বা পরিণতি, সেই পরিণতি আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যদি আসে অবাক হব না।
আমরা হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আমি জানি এবং আমার মতো বহু লোক জানেন, আজ এই যে শার্টটি পরে আছি, আজ এই যে ঝড়ের রাত্রে যারা মাঝ সমুদ্রে গিয়ে আমাদের জন্য মাছ ধরে আনেন, খেতে খামারে কলে কারখানায় যারা কিনা সংখ্যাতত্ত্বের বিচারে সংখ্যালঘু, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে সংখ্যালঘু তো একদমই নন, বরং আমাদের জীবন জীবিকার স্বার্থে তাদের যা ভূমিকা, সেই ভূমিকা ভারতবর্ষ বরাবর শ্রদ্ধা করেছে, কিন্তু বিগত 7-8 বছর ধরে সেটি যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং আগামী দিনে যেভাবে এই নীরবাসী ছড়িয়ে পড়ছে আমাদের দেশের উপর দিয়ে, এটা খুব দুঃখের। সেই প্রসঙ্গে আমার প্রতিবাদও এটা, এবং আমি আজকে শ্রী জ্যোতিপ্রকাশ সাহার অভিযোজন গল্পটি পড়ব। আপনারাই বিচার করবেন আমি ভুল বললাম না সঠিক বললাম। চিঠিটা বারান্দায় পড়ে আছে। পিয়ন কখন দিয়ে গেছে কে জানে। চিঠিটা তুলে নিলেন উৎপল। খামের ওপরে ছাপা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। একটু অবাক হলেন। বাংলাদেশ থেকে কে আবার তাকে চিঠি লিখল? অবশ্য কয়েক মুহূর্ত মাত্র। তারপরেই মনে পড়ল শ্যামল হতে পারে। মাস 6-7 আগের কথা। বাজার থেকে ফেরার পথে সন্তোষের সঙ্গে দেখা। বন্ধু মানুষ, তবে ইদানিং দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। তাই এ কথা সে কথার পর সন্তোষই জানালো রিটায়ার করার পর ও মাসখানেকের জন্য বাংলাদেশ ঘুরে এসেছে। পাসপোর্ট আগেই করানো ছিল। ওর এক দূরসম্পর্কের ভাই বাংলাদেশে থাকে, ভিসা পেতে তাই অসুবিধে হয়নি। ওর কাছে গিয়েই উঠেছিল। এখনকার বাংলাদেশ কেমন লাগলো, ওখানকার রাজনৈতিক পরিস্থিতি এখন কেমন, সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছিলেন উৎপল। তারপর বাড়ি ফিরে ভাবনাটা শুরু হয়েছিল। তারও তো এখন অখণ্ড অবসর। মাস 2 হলো রিটায়ার করেছেন। মন্দ হয় না কয়েকদিন বাংলাদেশ ঘুরে এলে। জন্মভূমি বলে কথা। কতদিন ভেবেছেন এই জীবনে অন্তত আরেকবার তার জন্মভিটে দেখে আসবেন। নানান ব্যস্ততার চাপে সেই ইচ্ছে পূরণ হয়নি। সন্তোষের সঙ্গে দেখা হবার পর বহুদিনের সুপ্ত ইচ্ছেটা আবার যেন ডানা মেলে উঠতে চাইছে। কতদিন আগে দেশ ছেড়েছেন ভাবছিলেন উৎপল। সনটা বোধ হয় 64। কত ছিল তখন বয়স? 16 কি 17। শুধু মনে আছে সে বছরই এসএসসি পরীক্ষায় পাশ করে হরগঙ্গা কলেজে ভর্তি হয়েছিলেন। ভারত পাকিস্তানের সঙ্গে তখন একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। বাবা একদিন রাত্রে খেতে বসে ঘোষণা করলেন, আর এখানে থাকাটা নিরাপদ হবে না, আমাদের ইন্ডিয়াতে যেতে হবে। বরেন আমাদের জন্য জমি দেখে রেখেছে। অবাক হয়ে বাবার দিকে তাকিয়েছিলেন উৎপল। আমাদের এই গ্রামের বাড়ি তাহলে কী হবে? খুব নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিলেন বাবা, মণিশেখ বাড়িটা নেবে বলেছে। জলের দরে বাড়িটা বেচে উৎপলরা চলে এসেছিলেন এপারে। মনে আছে আসার দিন ভট্টাচার্য কাকা খুব উদাস স্বরে বাবাকে বলেছিলেন, তাহলে তোমরাও চললে নরেন। ভট্টাচার্য কাকার ছেলে শ্যামল উৎপলের প্রিয় বন্ধু ছিল। উৎপলের হাতটা ধরে ভরেছিল, কিরে আমার তোর মনে থাকবে তো? না, শ্যামলকে ভোলেননি উৎপল। বছর 7 বাদে যেদিন নিয়াজি আত্মসমর্পণ করেছিল তার ঠিক 2 দিন পর পেট্রাপোল বর্ডার পেরিয়ে বাংলাদেশে গিয়েছিলেন উৎপল। ফেলে আসা গ্রামটাকে এবং অবশ্যই শ্যামলকে দেখার ইচ্ছে নিয়ে। না, গ্রামে যাওয়া তার হয়ে ওঠেনি। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে তখনও যাতায়াতের পথ সুগম হয়নি। যশোর থেকেই ফিরে এসেছিলেন উৎপল। এসব ভাবনার মাঝেই একদিন নিজের ইচ্ছের কথাটা বলেও ফেলেছিলেন স্ত্রী মালতীকে। কথাটা শুনে মালতীও
তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিল, গ্রামে যাব বলছো, তা সে গ্রাম তো এখন অন্য দেশে, পাসপোর্ট করাতে হবে, আর তাছাড়া তোমাদের সেই গ্রামে কি হোটেল আছে, থাকবে কোথায়, তোমার তো কোনো আত্মীয় স্বজনও সেখানে নেই। কোনো উত্তর দেননি উৎপল। শ্যামলের কথা শুধু মনে এসেছিল। কদিন বাদে একটা চিঠি লিখেছিলেন, খানিকটা দ্বিধাদ্বন্দ্বও ছিল, এতদিন বাদে শ্যামল ঠিক চিনে উঠতে পারবে কি না। সঙ্গে একটা ভাবনাও ছিল, আদৌ কি শ্যামল ওখানে আছে, কিংবা থাকলেও তার ঠিকানা কি। এখনকার মতো বাড়ির নাম্বার বা পিনকোড হয়নি তো এখানকার মতো। তবু একটা সম্ভাবনার কথা ভেবে অন্যান্য কথার সঙ্গে বাংলাদেশ যাচ্ছি, তোমার ওখানে কদিন থাকতে চাই, এইরকম একটা ইচ্ছের কথা জানিয়ে চিঠি লিখেছিলেন উৎপল। তারপর খামের উপর পুরনো ঠিকানা, শ্যামল ভট্টাচার্য, পুবপাড়া, পোস্ট ও গ্রাম, দেওভোগ, জেলা ঢাকা, বাংলাদেশ লিখে পাঠিয়ে দিয়েছিলেন। দীর্ঘদিন কোনো উত্তর না আসাতে প্রায় ভুলেও গিয়েছিলেন চিঠিটার কথা। এতদিন পর চিঠিটা পেয়ে যুগপৎ বিস্মিত ও আনন্দিত হলেন। বারান্দায় রাখা পলিথিনের চেয়ারটা এখন টেনে বসলেন উৎপল। তারপর অসীম কৌতূহলে খাম ছিঁড়ে চিঠিটা বার করলেন। প্রিয় বরেশু, তোমার চিঠি মাত্র দিন দুয়েক আগে আমার কাছে এসে পৌঁছেছে। এটুকু পরেই উৎপল চিঠির ওপরে ডান দিকে লেখা তারিখটার দিকে তাকালেন। 18ই আগস্ট 2007। মনে মনে দ্রুত হিসেব করলেন, প্রায় 6 মাস। ফেব্রুয়ারির মাঝামাঝি উনি চিঠিটা লিখেছিলেন। একটা চিঠি পৌঁছতে এত দেরি হলো। হতাশায় মাথা নাড়লেন উৎপল। তারপর আবার চিঠিতে মনোসংযোগ করলেন। দেরিতে পাওয়ার কারণও অবশ্য আছে, সে কথায় পরে আসছি। তুমি লিখেছ তোমায় চিনতে পারছি কি না। এ কি কথা লিখলে বন্ধু, তোমায় চিনব না? তোমার স্মৃতিচিহ্ন এখনও যে বহন করছি। মনে আছে তোমার, একদিন স্কুল থেকে ফেরার পথে নিছক মজা করে তোমার হাত থেকে টেনে বইগুলো ফেলে দিয়ে দৌড়েছিলাম। নিতান্তই ছেলে মানুষই মজা। একটু দূরে দাঁড়িয়ে তোমার প্রতিক্রিয়া দেখছিলাম। তুমি খুব রেগে গিয়েছিলে, একটা ঢিল কুড়িয়ে সজোরে ছুঁড়েছিলে। সেই ঢিল সপাটে এসে লেগেছিল আমার কপালে, গল গল করে রক্ত পড়ছিল। তারপর রক্ত দেখে তোমার সে কি উৎকণ্ঠা, কোথা থেকে কী সব পাতা নিয়ে এসে চেপে ধরেছিলে ক্ষতের ওপর। মনে পড়ে, রক্ত বন্ধ হয়েছিল, কিন্তু তৈরি হয়েছিল ক্ষত চিহ্ন, যা মোছেনি। আজও সেই চিহ্ন তোমার স্মৃতিকে জাগিয়ে রেখেছে। তোমায় কি করে ভুলব উৎপল? তুমিও তো আমাকে ভোলনি। এই চিঠিই তার প্রমাণ। যতদূর মনে পড়ে, এখান থেকে যাবার পর তুমি বেশ কিছুদিন নিয়মিত চিঠি লিখেছ, আমি তার উত্তর দিয়েছি। তারপর কবে থেকে যেন চিঠির আদান প্রদান কমে এলো, ঠিক মনে পড়ছে না। সম্ভবত বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় থেকেই আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ি আমরা। তারপর যা হয়, সংসার ধর্মে জড়িয়ে তুমিও যোগাযোগ রাখতে পারোনি, আমিও না। এতদিন পর তোমার চিঠি পেয়ে কী যে আনন্দ হচ্ছে, তো তোমায় আমি বোঝাতে পারবো না। অথচ দেখো, চিঠিটাই হয়তো আমার হাতে কোনো দিন এসে পৌঁছতো না যদি করিম চাচা, আমাদের পুরনো পিয়ন, কোনো একটা কাজে পোস্ট অফিসে যেতেন আর পোস্টমাস্টার তাকে জিজ্ঞেসে না করত। তোমার চিঠিটা এসে বহুদিন পোস্ট অফিসে পড়েছিল। নতুন পিয়ন শ্যামল ভট্টাচার্যকে খুঁজে পায়নি। আসলে হয়েছে কি, শ্যামল ভট্টাচার্য বলে এখন আর এখানে কেউ নেই। তুমি হয়তো জানো না, আমি ধর্মান্তরিত হয়েছি। শ্যামল ভট্টাচার্য এখন রিয়াজউদ্দিন শ্যামল। তুমি কি একটু ধাক্কা খেলে? বিশ্বাস করো, ধর্মান্তরিত করার জন্য কেউ আমায় প্রত্যক্ষভাবে পরিচিত করেনি। পরোক্ষ চাপ অবশ্য একটা ছিল, অস্বীকার করব না। তোমাদের মতো অনেকেই দেশ ছেড়ে চলে গেলে। বাবা কিছুতেই জন্মভিটে ছেড়ে যেতে রাজি হলেন না। পরে দেখলাম আমিও এই দেশটাকে বড় ভালোবেসে ফেলেছি, থেকে গেলাম। বাংলাদেশ হলো ধর্মনিরপেক্ষ স্বাধীন বাংলাদেশ। ভালোই ছিলাম।
কিন্তু বঙ্গবন্ধুকে মারার পর কয়েক বছরের মধ্যেই হঠাৎই একদিন ধর্মনিরপেক্ষ বাংলাদেশ ইসলামিক দেশ হয়ে গেল। তার তখনই শুরু হয়ে গেল টানাপোড়েন। বাবা ততদিনে দেহ রেখেছেন, মাও ভাবনা। বেশ কিছুদিন ভাবনার মধ্যেই কাটল। সব সুযোগ সুবিধা নিয়ে এদেশে ভালোভাবে বাঁচার জন্য ভট্টাচার্য বাড়ির ছেলে ধর্মত্যাগী হবে। জানো, সে সময় আমি অনেক ভেবেছি, সিদ্ধান্ত নিতে কষ্ট হয়েছে, তবু সিদ্ধান্তে পৌঁছেছি। কত মানুষ দেশকে ভালোবেসে কত কি ত্যাগ করে, আমি তো সামান্য মানুষ। এদেশে থাকতে চেয়ে ধর্মত্যাগ করলে আমি মানুষটা কি পাল্টে যাব? না যায়? বিশ্বাস করো উৎপল, আমি একটুও পাল্টাইনি। আজও ঝরঝর করে গায়ত্রী মন্ত্র বলতে পারি। তুমি হয়তো ভাববে ধর্মত্যাগ কি খুব জরুরি ছিল। আসলে উৎপল, তোমরা কোনোদিনই বুঝতে পারবে না সংখ্যালঘু হয়ে কোনো দেশে থাকার গ্লানি কি দুর্বিষহ। দেখো, জীবন থেকে একটা শিক্ষা আমি পেয়েছি, জীবনের চেয়ে কেউ বড় নয়, এমনকি ধর্মও নয়। ভেবো না কোনো অজুহাত দিচ্ছি। ভালো থাকার জন্য তোমরা জন্মভূমি ত্যাগ করেছ, আমি না হয় ধর্মত্যাগ করলাম। বড় কথা আমরা ভালো আছি কি না, তাই না? আমি ভালো আছি। 29 বছর শিক্ষকতা করার পর মুন্সিগঞ্জ হাই স্কুল থেকে এবছরই অবসর নিয়েছি। আমার 2 ছেলে, দুজনেই প্রতিষ্ঠিত। তারা ঢাকায় থাকে, আমি আর আমার স্ত্রী দেশের বাড়িতেই আছি। লিখেছ এদেশে আসছো, আমার বাড়িতেই থাকতে চাও, তাই তোমায় সব কিছু খুলে বললাম। এরপর যদি আসতে তোমার সংকোচ বোধ না হয়, তাহলে বন্ধু, তোমাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। তোমাকে জীবনে অন্তত আর একবার দেখতে চাই। আসবে তো? ভালো থেকো, শ্যামল। চিঠি পড়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ, তবু বসে আছেন উৎপল। একটা শূন্যতা যেন ধীরে ধীরে ঘিরে ধরছে তাকে। নমস্কার।